জাদুর নৌকায় ভ্রমণ। হারিয়া একজন কাঠুরে। সে রোজ জঙ্গলের থেকে কাঠ কেটে নিজের পরিবারের ভরণ পোষণ করে। হারিয়ার একটি ছোট্ট মেয়েও আছে, যার নাম রাধা। রাধার স্কুল যেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও রাধার ভবিষ্যতের জন্য হারিয়া তাকে বকে মেরে রোজ স্কুলে পাঠায়। রাধা ছোট্ট থাকতেই রাধার মা মারা গেছে। তারপরের থেকেই হারিয়া রাধাকে তার মার কমতি কখনো বুঝতে দেয়নি, আর রাধাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সকালের সময় সূর্যের কিরণ প্রীতমনগর নামের একটি গ্রামের চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রকৃতি একটি সুন্দর দৃশ্য দিয়ে ঘেরা ছিল, আর গ্রামের ঠান্ডা ঠান্ডা হাওয়া সবার মনে দোলা লাগিয়ে দিচ্ছিল। আর এই গ্রামের আবহাওয়া কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। রাধা আর তার বাবা হারিয়ার সঙ্গে খাবার খেতে বসে। ঠিক তখন হারিয়া খাবারের অল্পটুকু নিয়ে রাধাকে খাইয়ে দিতে দিতে বলে, সোনা মা, এই নাও, এটা খাও তো মা। দেখো তো, এটার ওপরে কি সুন্দর সাদা রঙের দই লেগে আছে। সোনা মেয়ে আমার। আমি এটা তখনই খাবো যখন তুমি আমায় আজ স্কুলে পাঠাবে না। তুমি যদি স্কুলে না যাও, তাহলে তোমার ভবিষ্যৎ কিভাবে ভালো হবে? আমি একজন গায়িকা হতে চাই। দেখো না বাবা, আমার আওয়াজ কত সুন্দর, কত সুন্দর গান গাই আমি। হ্যাঁ, একদম তোমার মায়ের মতো। তোমার মায়ের গলার আওয়াজটাও অনেক সুন্দর ছিল। বাবা, আমি কেন আমার মার আওয়াজ শুনিনি? তোমার মা তো তোমার ভেতরে আছে। তোমার আওয়াজ মানেই তো তোমার মায়ের আওয়াজ। এরপর হারিয়া রাধাকে স্কুলের ড্রেস পরিয়ে তাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে, আর কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে যাওয়ার পরে সে একটি গাছের সামনে যায়। গাছটা পুরো শুকনো। হারিয়া তার সমস্ত শক্তি দিয়ে তার কুড়াল দিয়ে গাছ কাটতে থাকে। ঠিক তখনই তার কানে একটি ছাগলের গলার আওয়াজ আসে। আরে, এটা তো ছাগলের আওয়াজ, কিন্তু এটা আসছে কোথা থেকে? হয়তো কেউ ছাগল চড়ানোর জন্য এসেছে। কিন্তু সে একটা কেন নিয়ে আসবে? নিয়ে আসলে তো অনেকগুলো একসাথে নিয়ে আসবে। দেখতে হবে আসল ব্যাপারটা কি। হারিয়া তার কুড়ালকে গাছের নিচে রেখে এদিক ওদিক দেখতে থাকে। সে কাউকেই দেখতে পায় না। তাই সে একটু এগিয়ে যায় এবং গিয়ে দেখে একটি গর্তের মধ্যে সাদা রঙের একটি ছাগল পড়ে আছে। সেটি সাহায্যের জন্য ম্যাঁ ম্যাঁ করছিল। আরে, এখানে ছাগল কিভাবে পড়ে গেছে? আর গর্তই বা কে করলো? প্রথমে আমি একে বের তো করি। হারিয়া সেই ছাগলটিকে গর্ত থেকে বের করে, আর ছাগল গর্ত থেকে বের হওয়ার পরেই হারিয়াকে ধন্যবাদ জানাতে থাকে। অনেক অনেক ধন্যবাদ কাঠুরে। এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলছো কিভাবে? হ্যাঁ, আমি কথা বলতে পারা ছাগল। আমি মানুষের মতোই কথা বলতে পারি। আচ্ছা, তুমি থাকো কোথায়? এই রকম ভাবেই জঙ্গলে। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ও সব সময় একাই থাকে। তুমি না হয় তার সঙ্গেই থাকবে। আচ্ছা, আমার ছোট্ট বাচ্চা অনেক পছন্দ। আমি শুনেছি বাচ্চারা পশুদের অনেক ভালোবাসে। সে কি আমাকেও ভালোবাসবে? হ্যাঁ, আমার মেয়ে তোমাকে খুব আদরে রাখবে। এরপর সেই কথা বলতে পারা ছাগল হারিয়ার সঙ্গে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। হারিয়া তাকে নিজের সঙ্গে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সে তাকে তার মেয়ে রাধার সঙ্গে দেখা করায়। বাবা, তুমি আমার জন্য খুব সুন্দর একটা ছাগল নিয়ে এসেছো। আমি এর সঙ্গে সারা দিন খেলবো। ও আমার সাথে সারা দিন থাকবে। হ্যাঁ, অবশ্যই। তোমরা দুজনে অনেক খুশি থাকো।
এভাবেই হাসতে খেলতে তাদের দিন কেটে যায়। রাধা আর সেই জাদুই ছাগলটি একসাথে অনেক খুশি থাকে। রাধা সেই ছাগলটিকে অনেক ভালোবাসতে শুরু করে। এরপর একদিন গ্রামের এক বড় জমিদার গ্রাম দিয়ে ঘুরছিল। সেই সময় তার নজর পড়ে রাধার সেই অদ্ভুত ছাগলটির ওপর। বাহ, অনেক সুস্বাদু লাগছে। এর মাংস খেতে তো খুবই মজা হবে। কিন্তু এটা তো হারিয়ার বাড়ি, সেই কাঠুরের। হয়তো তারই ছাগল এটা। যাই, কিনে নেই। আর আজকে এটার মাংস খাবো, রুটি খাবো, আর বাসমতি চালের ভাত। হা 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 হা। এরপরে জমিদার হারিয়ার ঘরের দিকে যায়। তারপর সেই ছাগলটির মাথায় হাত বুলাতে বুলাতে হারিয়াকে ডাকতে থাকে। আরে ও হারিয়া, কোথায় তুমি? জমিদারের গলা পাওয়া মাত্রই হারিয়া ঘরের ভেতর থেকে দৌড়ে দৌড়ে বাইরে আসে। আরে আরে জমিদার বাবু যে, আসুন আসুন, বসুন, আমি চা আনছি। আরে না না, চা থাক। এই ছাগলটি তোমার না? হ্যাঁ জমিদার বাবু, এটা আমারই ছাগল। কিন্তু কেন? কোনো দরকার ছিল কি? বলুন আমাকে। আসলে আমার এই ছাগলটিকে চাই। তুই দাম বল। তুই যত বলবি আমি ততই দিতে রাজি। এটার মাংস খুব দারুণ হবে রে, খেতেও দারুণ হবে। না না জমিদার বাবু, আমি এই ছাগলটি বেচতে চাই না। তুই জানিস না তুই কাকে না করছিস? এটা আমার ছাগল, আমি একে বেচতে চাই না। আর আপনি জোর করে এটাকে নিয়ে যেতে পারেন না, কারণ এটা আমার। এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন। আমি দিতে চাই না আমার ছাগলকে। তুই অপমান করছিস রে আমাকে। এর ফল ভালো হবে না হারিয়া, দেখে নিস। এতটুকু কথা বলে জমিদার সেখান থেকে খুব রেগে বেরিয়ে যায় আর রাতে নিজের বাড়িতে দুটো চোরকে ডেকে নেয়। এরপর সে দুটো চোরকে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে চুরি করে আনতে বলে। তারাও ঠিক সেই কথা মতোই কাজ করে। রাতে তারা ঠিক সময়ে হারিয়ার বাড়িতে পৌঁছে যায় আর চুপচাপ খুব সাবধানে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে তুলে আনে। পরের দিন সকালে হারিয়া যখন দেখে ছাগলটি খুঁটির সঙ্গে বাঁধা নেই, তখন তার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে নিশ্চয়ই এটা জমিদারেরই কাজ। তাই সে সোজা জমিদারের বাড়িতে যায় এবং গিয়ে জমিদারকে জিজ্ঞেস করে যে সে তার ছাগলটি চুরি করেছে। কিন্তু জমিদার এই কথা শোনা মাত্রই তাকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় আর ছাগলটি লুকিয়ে রাখে। হায় ভগবান, আমি রাধাকে কি উত্তর দেব? ও কিভাবে থাকবে ছাগলটিকে ছাড়া? হারিয়া খুব চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন এদিক ওদিক ছাগলটিকে খুঁজে বেড়ায়, কিন্তু সে ছাগলটিকে খুঁজে পায় না। সন্ধ্যা নামতেই সে তার বাড়িতে যায় আর গিয়ে দেখে রাধা এক জায়গায় বসে আছে এবং সমানে কেঁদেই যাচ্ছে। হারিয়া তাকে চুপ করানোর জন্য প্রচুর চেষ্টা করে, কিন্তু ছাগল না পাওয়ার কষ্টেতে রাধা খুব মনমরা হয়ে যায়। অন্যদিকে সেই জমিদার ছাগলটিকে নিয়ে নিজের কাছেই রেখেছিল। সে ছাগলটিকে মারতে চায় না, কারণ সে ভাবছিল এই ছাগলটির জন্যই তার বেজ্জতি হয়েছে। তাই তাকে মেরে খাবে না, বরং তাকে শুধু বিষ দিয়ে ছেড়ে দেবে। এরপরে কিছুদিন এভাবে কেটে যায়। রাধা খুব অসুস্থ হয়ে পড়ে। সে না খায় খাবার ঠিক করে, না কোনো কাজ ঠিকভাবে করে। তারপরে একদিন রাধা মনমরা হয়ে নদীর পাড়ে বসে থাকে। আর সেই নদীর পাড়ে বড় বড় ঘাস উঠেছিল। যেই রাধার নজর সেই ঘাসগুলির ওপর যায়, সে তার পাশে দেখতে পায় সেই ছাগলটির মৃতদেহ পড়ে আছে। সে দৌড়ে দৌড়ে সেই ছাগলটির কাছে যায়। সে বারবার ছাগলটিকে ডাকতে থাকে আর রাধার চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু তার জাদুই ছাগলটি
মরে গিয়েছিল। এত কিছু তার নিজের চোখে দেখার পর সে তার জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সে যেই না নদীর জলে পড়তে যাবে, ঠিক তখনই সেখানে একটি জাদুই পরীর আবির্ভাব ঘটে আর রাধাকে বাঁচিয়ে নেয়। কি হয়েছে রাধা, তুমি এত কষ্টে কেন আছো? পরী জিজ্ঞেস করা মাত্রই রাধা তাকে সমস্তটা খুলে বলে, যেটির পরে পরী রাধাকে একটি জাদুই নৌকা দেয় আর বলে, এটা জাদুই নৌকো রাধা, এটায় বসে তুমি একটা অমৃতের ঝর্ণার কাছে পৌঁছে যাবে। আর সেখানে পৌঁছনো মাত্রই তুমি তোমার ছাগলকে সেই ঝর্ণার জল খাইয়ে দিও। তারপরেই তোমার জাদুই ছাগলটি একদম সুস্থ হয়ে যাবে। এইটুকু বলা মাত্রই পরী একটি জাদুই নৌকা তাদের সামনে প্রকট করে আর নিজের জাদুর সাহায্যে সে ছাগলটিকে নৌকার ওপর বসিয়ে দেয়। এরপরে রাধা নৌকার ওপর বসে যায় আর নৌকা তাদেরকে অমৃত ঝর্ণার সামনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে রাধা ঝর্ণার জল কিছুটা তার হাতে নেয় আর নিজের ছাগলের মুখে দিয়ে দেয়। যেই না সেই জল তার গলার নিচে যায়, তখনই রাধার ছাগল সুস্থ হয়ে ওঠে। সে আবার বেঁচে ওঠে। নিজের ছাগলকে আবার জীবিত অবস্থায় দেখে রাধা অনেক খুশি হয়ে যায় আর তার চোখে মুখে খুশির ঝিলিক উপচে পড়ে। তারপর সে খুশি মনে তার ছাগলটিকে নিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে আর নিজের বাবাকে সমস্তটা খুলে বলে। এরপরে রাধা সব সময় খুশি থাকে আর সেই ছাগলটিও তাকে কখনো ছেড়ে যায় না। জাদুর স্কুল ব্যাগ। শহর থেকে কিছু দূরে গোকুলপুর নামের একটি ছোট্ট গ্রামে দুই যমজ ভাই রোহিত এবং মোহিত তার বাবা রমেশের সাথে থাকত। রমেশ একজন গরিব কৃষক। তার কাছে একটি ছোট্ট জমি ছিল আর এটির সাহায্যেই সে তার ভরণ পোষণ করত। কিন্তু তার বাড়ির আর্থিক দিক একদম ভালো ছিল না। নিজের সমস্ত জরুরি কাজকর্ম সেরে সে শুধু দুবেলাই খাবার খেতে পারত। বিকেলের সময়ে রোহিত এবং মোহিত তার নিজ বাড়ির বারান্দায় বসে পড়াশোনা করতে থাকে আর সেই সময় রমেশ ক্ষেতের কাজ সেরে বাড়িতে চলে আসে। বাবা, তুমি চলে এসেছ? মোহিত, যা তো বাবার জন্য জল নিয়ে আয়, বাবা খুব ক্লান্ত। ঠিক আছে দাদা। মোহিত উঠে ঘরের ভেতরে চলে যায়। বাবা, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ, বল না। আসলে বাবা আমার স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই স্কুলের বই খাতা নিয়ে যেতে আমার খুব সমস্যা হয়। আমাকে স্কুলের একটা নতুন ব্যাগ কিনে দাও না। তখনই সেখানে মোহিত হাতে জলের গ্লাস নিয়ে চলে আসে। এই নাও বাবা, জল খেয়ে নাও। রমেশ জলের গ্লাসটা হাতে নেয়। একবার জল খেয়ে রোহিতের ঘাড়ে হাত রেখে বলে, তুই তো জানিস বাবা, আমরা কি পরিস্থিতিতে বেঁচে আছি। কষ্ট করে দুবেলার খাবার খাই, এইভাবেই দিন কাটছে আমাদের। কিন্তু বাবা, ওই ব্যাগটা অনেক আগেই ছিঁড়ে গেছে। একটু বোঝো বাবা, এখন আমার কাছে অত টাকা নেই। এটুকু বলেই রমেশ ঘরের ভেতরে চলে যায়। দাদা, একটা কাজ করা যায় না? আমার ব্যাগটা তো এখন ঠিকই আছে। এই ব্যাগটা নিয়ে একদিন তুমি আর একদিন আমি স্কুলে যাব, কেমন? না ভাই, এসব করলে তোর পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। এক কাজ করি, আমি আমার ব্যাগটা সেলাই করে নেই। ভগবানের ইচ্ছে হলে নিশ্চয়ই আমি নতুন ব্যাগ পাবই পাব। এরপরে রোহিত সুই সুতা নিয়ে তার ছেঁড়া ব্যাগটিকে সেলাই করতে বসে। পরদিন সকালে পাখির মধুর আওয়াজ শুনে সবার ঘুম ভাঙল। রমেশ উঠে স্নান খাওয়া সেরে খেতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। বাবা, আমি স্কুলে যাচ্ছি। আজকে মোহিত যাচ্ছে না, ও এখনো ঘুমিয়ে আছে। আমি এখন আসি বাবা। আচ্ছা, সাবধানে যাস। রোহিত স্কুলে যাওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরে রোহিত স্কুলে যাওয়ার জন্য রাস্তায় উঠে পড়ে আর ধীর ধীর পায়ে স্কুলের দিকে এগুতে থাকে। তখনই তার সামনে বৃষ্টির জল জমে রাস্তায় কাদায় ভরা একটা গর্ত আসে। রোহিত কাদাটিকে পার করার জন্য লাফিয়ে পা এগিয়ে যায়। এর ফলে তার ব্যাগ নিচের দিক দিয়ে ফেটে যায়
আর সমস্ত বই রাস্তায় পড়ে যায়। হায় ভগবান, এটা কি হলো? আমার ব্যাগ তো পুরোটা ছিঁড়ে গেল, সব বই খাতা নিচে পড়ে গেল। এখন আমি কি করব? মন খারাপ করে রোহিত নিজের সব বই খাতা উঠিয়ে দাঁড়িয়ে পড়ে, আর নিজের ফাটা ব্যাগটাকে ঘাড়ে ঝুলিয়ে সমস্ত বই খাতা হাতে নিয়ে নিজের বাবার গরিব অবস্থাকে দোষারোপ করতে করতে এগিয়ে যেতে থাকে। যদি আমার কাছে একটা নতুন ব্যাগ থাকতো, যদি আমার বাবা সবার মতো বড়লোক হতো, তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। তখনই তার একটা পাথরের সাথে ধাক্কা লাগে, যার ফলে সে সামনে থেকে আসতে থাকা একটা সাধুর গায়ে ধাক্কা খায়। আমাকে ক্ষমা করবেন সাধু বাবা, পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে আমি আপনার গায়ে পড়ে গিয়েছিলাম। সে কোনো ব্যাপার না, কিন্তু তোমার মুখটা অত শুকনো দেখাচ্ছে কেন? সাধু বাবা, এখন আপনাকে কি বা বলি? বলো বালক, বলো। সাধু বাবা, আমার বাবা অনেক গরিব, তাই তিনি আমাকে স্কুলের ব্যাগ কিনে দিতে পারছেন না। কিন্তু আমার ব্যাগ পুরো ছিঁড়ে গেছে, সেখানে একটা বইও রাখা যায় না, বই রাখার জায়গাও নেই। আপনি হাসছেন কেন? এটা সেই সময় যখন ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন। তোমার এই পরীক্ষার ফল তুমি নিশ্চয়ই পাবে। তুমি খুব পরিশ্রমী ছেলে। আমি এখনই তোমাকে একটা ব্যাগ দিচ্ছি। এই বলেই সাধু বাবা তার ঝুলির থেকে একটি ব্যাগ বের করে রোহিতকে সেটা দেয়। অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। তথাস্তু। এই বলে সাধু সেখান থেকে চলে যায়, আর রোহিতও তার সমস্ত বই খাতা সেই নতুন ব্যাগে ভরে স্কুলের দিকে পা বাড়ায়। স্কুলে টিফিনের সময় সব বড় বাড়ির ছেলেরা নিজের ব্যাগ থেকে টিফিন বের করে খেতে থাকে, আর সেখানে বসা রোহিতের জারে কোনো টিফিন ছিল না। তাই সে নিজের মনে মনেই ভাবতে থাকে, ইস, যদি আমার কাছে টিফিন থাকতো, খুব খিদাও পেয়েছে, কি যে করি। রোহিত তার ব্যাগের চেইন খুলে বই বের করার জন্য ব্যাগের ভেতরে হাত দেয়, এবং তার হাতে একটি টিফিন বক্স চলে আসে। রোহিত সেই বক্সটিকে দ্রুত বাইরে বের করে। আরে বাহ, হয়তো সেই সাধু বাবা ব্যাগের মধ্যে টিফিন রেখে দিয়েছিল। রোহিত অনেক খুশি হয়ে যায়, আর সেই টিফিন বক্স থেকে খাবার বের করে খুব আনন্দের সাথে খেতে থাকে। কিছু সময় পরে স্কুল ছুটি হয়ে যায়। এরপরে সে তার বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছানোর পরে তার বাবা তাকে জিজ্ঞেস করে সে নতুন ব্যাগ কিভাবে পেল, আর সে বলে একটি সাধু বাবা তাকে এটি দিয়েছে। এরপরে রোহিত তার বাবার কাছে কিছু নতুন খাতার কথা বলে, কিন্তু তার বাবা আবারও তাদের আর্থিক অবস্থার কথা তাকে বলে। রোহিত দুঃখ পেয়ে তার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রোহিত ঘুম থেকে উঠে পড়ে, আর স্কুলের হোমওয়ার্ক করার জন্য ব্যাগের চেইন খোলে, আর দেখে তার ব্যাগে নতুন খাতা চলে এসেছে। আরে, হয়তো বাবা এনে রেখেছে। এরপর রোহিত তার ভাইয়ের সাথে বসে নিজের স্কুলের হোমওয়ার্ক শেষ করে। পরদিন সকাল সকাল তৈরি হয়ে দুই ভাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর স্কুলে গিয়ে ক্লাসে বসে পড়ে। আর ঠিক সেই সময় ক্লাসের টিচার প্রকাশ কুমার তাদের ক্লাসের ভেতরে আসে। রোহিত, তুমি এই বছরের ফিস কবে দেবে? স্যার, ফিস তো নেই স্যার। পরীক্ষার আগে যেই টেস্ট হয় সেখানে তোমাকে বসতে দেওয়া হবে না। ফিস না ভরলে সেই এক্সাম তুমি দিতে পারবে না। রোহিত তার নিজের ব্যাগ নিয়ে নিজের ভাইয়ের হাত ধরে স্কুল থেকে বেরিয়ে পড়ে, আর বাইরে এসে দেখে কিছু কিডন্যাপার্স স্কুল থেকে বাচ্চা চুরি করার প্ল্যান করছে। তারপরে চালাকির সাথে সেই গ্যাং স্কুলের ভেতর প্রবেশ করে, নিজেদের অস্ত্র দেখিয়ে স্কুল থেকে দুইজন বাচ্চাকে নিয়ে যায়। তখনই তাদের সামনে টিচার চলে আসে। আরে, এসব কি করছো? পুলিশকে ডাকবো? যাকে ডাকার ডেকে নে, যা। এই বলে কিডন্যাপার বাচ্চাদের নিয়ে নিজেদের গাড়িতে বসে, আর সেখান থেকে চলে যায়। শিক্ষক প্রকাশ কুমার এবার পুলিশদের ফোন করে। কিডন্যাপার্স সেই বাচ্চাগুলোকে নিয়ে একটা ভাঙা পৌরবাড়িতে ওঠে। এই, ওরা সবাই ভেতরে। হ্যাঁ, কিচ্ছু একটা করতে হবে। খুব তাড়াতাড়ি ভেতরে যেতে হবে। বাহ, এটা তো জল না চাইতে বৃষ্টি। তখনই কিডন্যাপার্স রোহিত এবং মোহিতকে
পেছন থেকে ধরে নেয় আর 4 জন বাচ্চাকে বেঁধে রেখে অন্য ঘরে চলে যায়। উনি রোহিতের সামনে ব্যাগে আলোকিত কিছু দেখা যায় আর সেই আলোর থেকে একটি চাকু বের হয়ে রোহিতের হাতে চলে আসে। আর রোহিত সেই চাকুর সাহায্যে নিজের হাত এবং বন্ধুদের হাত খুলে দেয়। কিন্তু তখনই সেখানে কিডন্যাপার্সরা চলে আসে। ও জাদুর ব্যাগ, এই শয়তানদের এখনই শাস্তি দাও। এটা বলা মাত্রই ব্যাগের থেকে একটা রশি বের হয়ে আসে আর সেই 4 জন শয়তানকে একসাথে বেঁধে দেয়। আর সেখানে একটা লাঠি হাওয়াতে প্রকট হয় আর সেই শয়তানদের মারতে শুরু করে। তখনই প্রকাশ কুমার পুলিশদের সাথে নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দিও রোহিত, আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। তারপরেও তুমি নিজের জীবন বাজি রেখে এই বাচ্চাদের উদ্ধার করতে এসেছ। এখন তুমি একদম চিন্তা করো না, তোমার স্কুলের ফিস আমি ভরে দেব আর তুমিও পরীক্ষা দিতে পারবে, কোনো চিন্তা করবে না। আর এরপরেই পুলিশ সেই শয়তানদের নিয়ে জেলে বন্দি করে রাখে। এর কিছুদিন পরে রোহিত এবং মোহিতের পরীক্ষার সময়ও চলে আসে আর তারা দুজন খুব ভালো রেজাল্টও করে। অভিনন্দন রোহিত এবং মোহিত, তোমাদের দুইজনকে। ধন্যবাদ স্যার, আপনার আশীর্বাদ যেন এভাবেই আমাদের ওপরে থাকে। 2 ভাই স্কুল থেকে নিজেদের বাড়ি যায় তাদের বাবার কাছে। বাবা, বাবা দেখো, আমরা 2 ভাই পরীক্ষায় অনেক ভালো নম্বর পেয়েছি, দেখো না। বাহ, এটা তো অনেক খুশির খবর। আজ আমি আমার ছেলেদের জন্য রসমালাই নিয়ে আসব। হ্যাঁ বাবা, এটা তো আমার খুব পছন্দের, আমি খাবো। তখনই রোহিতের মুখে একটা হাসি চলে আসে আর সে সেই সময়ের কথা ভাবতে থাকে যখন তার সেই সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। আর নিজের মনে মনেই সে সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানায়। ঠিক তখনই সেই ব্যাগে ছোট্ট কিছু আলোকিত হয়ে ওঠে। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো আজ তোমাদের নিয়ে যাব এক অদ্ভুত রাজা আর তার রাজত্বে। চলো দেখি রাজা এখন কি করছে। সামনে দেখতে পাচ্ছ ঘন সবুজ জঙ্গল, জঙ্গলের মাঝ বরাবর নদী, আর নদীর পাশ দিয়ে দুদিকে 2টো রাস্তা বেঁকে গেছে। একদিকের রাস্তায় জঙ্গলটা বেশ ঘন, সেখানে থাকে বন্য জীবজন্তু। আর অন্যদিকের রাস্তায় দেখতে পাচ্ছ সাদা রাজপ্রাসাদ। বড় সিংহ দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে সিংহ রাজা সিংহাসনে বসে ঘুমোচ্ছে। আর পাশে দাঁড়িয়ে অশ্ব সেনাপতি, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছে। তার পাশে বসে আছে বেশ ভালো চেহারা, নাকে চশমা পরে শিয়াল মন্ত্রী। রাজসভা শুরু হলো, সিংহে বেজে উঠল। রাজাও থতমত খেয়ে চোখ খুলে বসলেন। আমার দেশের প্রজারা সবাই কেমন আছে? সেনাপতি, সব খবরাখবর বলো। আগে রাজা মশাই এত দয়ালু, তার রাজ্যে কোনো অসুবিধেই নেই। মানে কিন্তু আবার কিন্তু কিসের হে? না মানে আরে বাবা, হে হে থামিয়ে খোলসা করে বলো দেখি কি ব্যাপার। না মানে বলছিলাম যে। তুমি থামো মন্ত্রী, তুমি বলো কি হয়েছে। আগে রাজা মশাই, আমাদের গুপ্তচর বাজ পাখি পাশের জঙ্গলে গিয়েছিল। সেখানে শুনে আসে যে সেই বনের বাঘেরা যে কোনো মুহূর্তে রাজপ্রাসাদ আক্রমণ করতে পারে। বলো কি হে মন্ত্রী, বেশ তো নির্ঝঞ্ঝাট ছিলাম, আবার
আবার যুদ্ধ করতে হবে এই বুড়ো বয়সে? আমার তো নখের ধারও নষ্ট হয়ে গেছে, কি হবে এখন? আগে আমারও তো দীর্ঘদিন না ছুটে পায়ের জোর একদম কমে গেছে। আমারও সেই একই অবস্থা মহারাজ। আচ্ছা কি হবে তাহলে? এই বুড়ো বয়সে যুদ্ধ আর পোষায় না, বুঝেছ? মহারাজ, আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। কি শুনে? আমরা যদি ওই জঙ্গলে রটিয়ে দিই যে জঙ্গলে একটা দুষ্টু বাঘ এসেছে, আর যে তাকে ধরতে পারবে রাজামশাই তাকেই পুরস্কার দেবেন, তাহলে কেমন হয় রাজামশাই? এটা তুমি মন্দ বলনি সেনাপতি, তবে যা করবার তা তাড়াতাড়ি করো। নদীর কাছে বুনো মোষ আর কয়েকটা হরিণ জল খাচ্ছিল। হঠাৎ শুনতে পায় দুজন হনুমান ঢোল পিটিয়ে বলছে, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই পুরস্কার ঘোষণা করেছেন। পাশের জঙ্গলে একটা দুষ্টু বাঘ এসেছে, যে তাকে ধরে দিতে পারবে রাজামশাই তাকে পুরস্কৃত করবে। হরিণগুলো তখন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। একটা বুনো মোষ বলে, শুনলি? হ্যাঁ শুনলাম, কিন্তু প্রাণ থাকলে তবে তো পুরস্কার নেব, যদি প্রাণটাই বেঘরে হারাই। আমার মনে হচ্ছে এই পুরস্কারটা আমি পাবো। পুরস্কারের লোভে নিজের প্রাণটা হারাস না বন্ধু। এখন চল কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাই। ওরা দুজনে সেখান থেকে চলে যায়। বনের যেখানে যত পশু পাখি আছে সবাই ভয়ে নিজের বাসা ছেড়ে দৌড়ে অন্য স্থানে চলে যেতে থাকে। শুধু একটা ছোট্ট হরিণ ছানা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। অন্য হরিণ এসে তাকে বলে, কি রে, তোর কি প্রাণের ভয় নেই? না, আমি এখানেই থাকবো, তোমরা সবাই চলে যাও, আমি এখানেই বাঘের অপেক্ষা করছি। তোর দেখছি বড্ড সাহস। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই কর, আমরা চলে গেলাম। সব হরিণ সেখান থেকে পালিয়ে যায়। শুধু ছোট্ট হরিণটা সেখানে একলা দাঁড়িয়ে থাকে। রাত হয়ে গেল, হরিণটা জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এত রাত হয়ে গেল, কিন্তু কোথাও কোনো বাঘ তো এখনো এলো না। না, খুব খিদে পেয়েছে, একটু ঘাস খাই। বলে হরিণ ঘাস খেতে শুরু করলো। খেতে খেতে একটা আপেলের কাছে এলো। যেই তার কাছে গেছে অমনি বাঘের ডাক শুনতে পেল। হ্যালো হ্যালো, বাঘ মশাই, আপনি আসুন আসুন। তুই যে বড় আদর করে আমায় ডাকলি, আমাকে ভয় পাস না? আপনাকে কে না ভয় পায় বাঘ মশাই? তবে এখানে এত রাতে কি করছিস? একটু ঘাস আর ফল খাচ্ছিলাম। আমাদের বনের ফল এত ভালো আর সুস্বাদু যে মাংসকেও হার মানায়। আমাদের রাজার
প্রিয় খাবার এই ফল, তাই খেতে এসেছিলাম। এখানকার রাজা এই ফল খায়? এই খবরটা গিয়ে দিতে হবে দলের রাজাকে। যাক বাবা, মনে হচ্ছে বাঘকে এবার বাঘে পেয়েছি। এই, এই, যা যা এখন এখান থেকে। আমি আগে এই ফল খেয়ে দেখি, তারপর তুই খাবি। খাচ্ছেন খান, তবে আমাদের রাজা মশাই জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। তোদের রাজা? ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে খান, আমি বরং দেখি রাজা মশাই এই দিকে আসছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই যা। কি লিচ্ছিরি, কি লিচ্ছিরি খেতে। ওইটুকু পুচকে হরিণ, সে কিনা আমাকে এইভাবে ঠকালো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে বাঘও দৌড়ে বনের ভেতর ঢুকে গেল, আর এদিকে হরিণ লাফিয়ে লাফিয়ে একটা বড় গাছের পেছনে এসে দাঁড়ায়। সেখানে উঁচু ঢিবির পাশে একটা কালো সাপ শুয়ে আছে। হরিণকে দেখে বলে ওঠে, তুই কোথা থেকে এলি? অনেকক্ষণ কিছু না খেয়ে আছি। আয় আয়, তোকে খেয়ে পেট ভরাই। বেশ কচি কচি মাংস। আহা, সে না হয় খেও, কিন্তু তার আগে আমার কথাটা একবার শোনো। এই জঙ্গলের সবার খুব বিপদ। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু তাতে আমার কি? আমি তো মাটির তলায় লুকিয়ে পড়ব। সবাই যদি এইভাবে নিজের কথা ভাবে, তাহলে জঙ্গল কে বাঁচাবে? সেসব আমি জানি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি আমার কথা শোনো, তাহলে যা পুরস্কার পাবো তা দুজনে মিলে ভাগ করে নেব। কি পুরস্কার? তাহলে না হয় তাই হোক। বল বল, কি করতে হবে বলতো? বাঘটা এই পথ ধরেই আসছে, খুব বেশি দূরে নেই। তুমি শুধু ওর আসার পথে লম্বা ভাবে শুয়ে থাকো। বেশ, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু মনে থাকে যেন পুরস্কারের কথাটা ভুলিস না। হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। পালিয়ে যাবি কোথায়? আজ তো লক্ষ্যে নেই। চারিদিকে একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হরিণ কিছু দূরেই বসেছিল, আর সাপটা ওর আগে লম্বা হয়ে শুয়ে আছে। বাঘটা তখন হরিণটাকে দেখতে পায়। ওই তো খুদে শয়তান, পালিয়ে যাবি কোথায়? হ্যালো, এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। বাঘ যেই পা বাড়িয়েছে, অমনি হরিণ হাত জোড় করে বসে বলে, রক্ষা করুন, রক্ষা করুন, আমাকে মারবেন না। আর তোর কথায় আমি ভুলছি না। তুই আমায় মিথ্যে
মিথ্যে কথা বলে একটা বিচ্ছিরি জিনিস খাওয়ালি। এবার আমি তোকেই খাবো। হ্যালো, না না না, আমাকে মারার আগে আমার কথাটা একবার শুনুন, তারপরে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। হ্যাঁ হ্যাঁ, বল বল, তুই কি বলবি বল। এই যে সামনে আমার দড়ি রাখা আছে, এটা হলো আমাদের রাজার জাদু দড়ি। শত্রুকে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর শত্রু রাজার বশে চলে আসে। রাজামশাই আমাকে পাহারা দিতে বলেছেন, তাই তো এখানে আমি বসে আছি। আপনি এখানে আসবেন না বাঘমশাই, আপনার তাহলে বিপদ হয়ে যাবে। জাদু দড়ি, সে আবার কি রকম রে? দেখি দেখি। অপেক্ষা করছি তো, তোর মরণ ঘনিয়ে এসেছে। একবার যদি ওই জাদু দড়িটা নিয়ে নিতে পারি, তাহলে জঙ্গলের সব কটাকে আমার বশে করে নেব। আস্তে আস্তে আসুন, যে কোনো মুহূর্তে আমাদের রাজা এখানে চলে আসবেন। মানে মানে তুই একটু আশপাশটা দেখ, তোদের রাজা আসছে কিনা। একবার দড়িটা পেলেই আগে ওই হরিণটাকে বেঁধে নিয়ে যাব, তারপর আমার দলের বাকিদের নিয়ে এসে এই জঙ্গলের সব কটাকে বশে করে নেব। এবারে বাঘমশাই আপনি সাবধানে আসুন, আমি গিয়ে দেখি রাজামশাই কোথায় আছেন। এবার তোমাকে দেখাচ্ছি মজা। বাঘ যেই দড়িটার কাছে গেছে, অমনি সাপ উঠে এসে বাঘের ঘাড়ে এক ছোবল মারে, আর বাঘকে পেঁচিয়ে ধরে। বাঘ উল্টে মাটিতে পড়ে যায়। হরিণ প্রাসাদে এসে সেনাপতিকে বলে, তাড়াতাড়ি চলুন সেনাপতি মশাই, ওই বাঘ গাছের তলায় ঢিবির কাছে পড়ে আছে। আপনি সব সেনাদের নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। কি বলছিস রে? বাঘ ঢিবির কাছে পড়ে আছে? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। সেনাপতি আর হরিণ বাঘের কাছে এসে দেখে যে বাঘটা ছটফট করতে করতে মারা গেল। তুই তো তাহলে ঠিকই বলেছিস হরিণ। যাই রাজা মশাইকে গিয়ে খবরটা দিই। রাজা মশাই। কি হলো? বাঘের দল আক্রমণ করেছে নাকি? না রাজা মশাই, সেই চিন্তা আর নেই। এই ছোট্ট হরিণ আমাদের সব চিন্তার হাত থেকে মুক্তি দিয়েছে। বাঘ মারা গেছে। কি? বাঘ মারা গেছে? কিরে, তোর কি প্রাণের ভয় নেই? না, আমি এখানেই থাকবো, তোমরা সবাই চলে যাও। আমি এখানেই বাঘের অপেক্ষা করছি। তোর দেখছি বড্ড সাহস। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই কর, আমরা চলে গেলাম। হ্যালো, বাঘ মশাই, আপনি আসুন। তুই যে বড় আদর করে আমায় ডাকলি, আমাকে ভয় পাস না? আপনাকে কে না ভয় পায় বাঘ মশাই? তবে এখানে
এত রাতে কি করছিস? একটু ঘাস আর ফল খাচ্ছিলাম। আমাদের বনের ফল এত ভালো আর সুস্বাদু যে মাংসকেও হার মানায়। আমাদের রাজার প্রিয় খাবার এই ফল, তাই খেতে এসেছিলাম। এখানকার রাজা এই ফল খায়? এই খবরটা গিয়ে দিতে হবে দলের রাজাকে। যাক বাবা, মনে হচ্ছে বাঘকে এবার বাঘই পেয়েছি। আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি আমার কথা শোনো, তাহলে যা পুরস্কার পাবো তা দুজনে মিলে ভাগ করে নেব। কি পুরস্কার? তাহলে না হয় তাই হোক। বল বল, কি করতে হবে বলতো? ওই তো খুদে শয়তান, পালিয়ে যাবি কোথায়? হ্যালো, এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। তুই আমায় মিথ্যে কথা বলে একটা বিচ্ছিরি জিনিস খাওয়ালি, এবার আমি তোকেই খাবো। হ্যালো, না না না, আমাকে মারার আগে আমার কথাটা একবার শুনুন। এটা হলো আমাদের রাজার জাদু দড়ি। শত্রুকে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর শত্রু রাজার বশে চলে আসে। জাদু দড়ি? সে আবার কি রকম রে? দেখি দেখি। অপেক্ষা করছি তো, তোর মরণ ঘনিয়ে এসেছে। একবার যদি ওই জাদু দড়িটা নিয়ে নিতে পারি, তাহলে জঙ্গলের সব কটাকে আমার বশে করে নেব। একবার দড়িটা পেলেই আগে ওই হরিণটাকে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ রাজামশাই, তবে এ কাজে আমাকে আরো একজন সাহায্য করেছে, যার সাহায্য ছাড়া আমি একা এই কাজ করতেই পারতাম না। আমার সাপ বন্ধু, ওর সাহায্য ছাড়া আমি এই কাজ কিছুতেই করতে পারতাম না। বাহ বাহ, তোমাদের দুজনকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে। আর তার সঙ্গে জঙ্গলে ঘোষণা করে দাও, আজ থেকে হরিণ হলো আমার প্রধান পরামর্শদাতা, আর সাপ হলো আমার অঙ্গরক্ষক। তাহলে ছোট্ট বন্ধুরা, দেখলে তো, বিপদ দেখে কখনো ভয়ে পিছিয়ে যেতে নেই। সব সময় সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হয়।